তারপরে মানে ওই আমার আঙ্কেল ড্রিঙ্কস করে আসে, বাসায় আসার পরে আমার আন্টি বললো যে একা একা কেন করতেছেন, বা মানে এটা তো বাসায় আনলে আমরাও তো করতে পারি। তো আমি জাস্ট ফান হিসেবে মনে করছি যে কি আমার আঙ্কেলকে ড্রিঙ্কস করবে নাকি তা বাসায় এনে। আমার আঙ্কেল ছিল একজন হাজি, হ্যাঁ হজ করে আসছে সে। পেশায় কি করতো উনি? তার পেশা ছিল ইম্পোর্ট এক্সপোর্ট। আচ্ছা, ইম্পোর্ট এক্সপোর্ট করতো। ওকে, তারপর? তো আন্টির কথা মতো আমার আঙ্কেল পরদিন একটা বোতল নিয়ে আসে বাসা, আনার পরে আমি, আমার আন্টি, আমার আঙ্কেল মানে ওই প্রথম আমার লাইফে ড্রিঙ্কস করা ক্লাস 10 এ। তো ড্রিঙ্কস করছি, করার পরে কতটুকু খাইছি মনে নাই, পরে মানে যা শুয়ে পড়ছি, মানে সেন্স ছিল আমার, শুয়ে পড়ছি গিয়ে। তো সেই দিন রাতে ফার্স্ট আঙ্কেল আমার রুমে আসে, আসার পর সে আমার পাশে যে শুয়েছে তাও আমি বুঝতে পারছি আমার পাশে আমার আঙ্কেল শুয়েছে, কিন্তু আমার গায়ে টাচ করেনি সেদিন। সে গায়ে টাচ করেনি, তো অনেকক্ষণ শোয়া ছিল। আমার আন্টি ভাবছে হয়তো আমি ঘুমায় পড়ছি, কিন্তু আমার আঙ্কেল পাশে শোয়ার পরে আমার ঘুমটা ভাঙছে, মানে ঘুম ছিল না, মানে তন্দ্রা ভাবছি এরকম, যে ঘুম আসবে এরকম। আমার আঙ্কেল যখন পাশে শুয়েছে তখন আমি টের পাইছি আমার আন্টি আসছে। আসার পর ফিস করে কি বলছে সেটা আমি জানি না, মানে বুঝতে পারি না যে কি বলছে। তার কিছুক্ষণ পর আমার আঙ্কেল আবার চলে গেল। চলে যাওয়ার পরে তারপর দিন আবার আনছে, মানে এরকম সপ্তাহখানিক চললো। প্রতিদিন ড্রিঙ্কস করতে হবে। তোমার লাস্ট আমি একটা পর্যায়ে মানে বিরক্ত হয়ে গেছি যে এইটা কি, একটা মানুষ কতক্ষণ এটা খেতে পারে। চতুর্থ দিন যেদিন আনছে সেদিন মানে আমি ওকে ডিনাই করছি যে আমি খাবো না এটার। কেন খাবি না? আন্টির প্রশ্ন, কেন খাবি না? আমার কাছে ভালো লাগে না, আমি খাবো না। তো বলতেছে যে আমরা খাইতেছি না, আমি খাবো না, আমার কাছে ভালো লাগে না, আমি খাবো না, কারণ এইটা খাইলে দেখা যাচ্ছে আমি ঘুমিয়ে থেকে করতেছি। তারপর দিন 10টা-11টায় ওই সময়টা আমার স্কুলে যাওয়া হইতেছে না। আপনি কি ফিল করতেন ওই সময় খাওয়ার পরে? এটা খাওয়ার পরে কি ফিল করতাম যে আমার লাইফে একটা চরম দুর্ঘটনা আসবে। আপনার এই টেনশনটা কাজ করতো? এটাই কাজ করতো। আর এতটুকু মানে পর্যাপ্ত পরিমাণে আমি খেতাম যতটুকু পারবো, যাতে আমার সেন্স আমি মানে না হারাই। ওকে, মানে সেন্সটা যেন থাকে। তো ওরা আপনাকে একেবারে সেন্সলেস করতে চাইতো, রাইট? ওকে, দেখা গেছে যে মানে প্রথম একটা বোতল আনছে, আনার পর যে একটা বোতলে টোটাল হচ্ছে 3-4টা করে 3টা করে হয়। আমারটা খাওয়ার পর দেখা গেছে আমার আঙ্কেলটা আমাকে খাচ্ছে, বসে একটু খাই ফেললো আমারটা। আমার আন্টিও একই কথা, আমারটা একটু খাতো। তো মাঝে মধ্যে দেখা গেছে যে আমি রান্নাঘরে নিয়ে ফালাই দিয়ে আসছি, ওরা কথা বলতেছে ওদের মতো, তো রান্নাঘরে নিয়ে ফালাই দিয়ে আসছি। পঞ্চম দিন রাতে আমার আন্টি বলতেছে, আমার বাবার নাম হচ্ছে মালিক, তো আমার বাবার নাম ধরে বলতেছে যে বর্ষার বাবার জন্য আজকে না, মালিকের জন্য আজকে আমার এই অবস্থা, আমি প্রেগনেন্ট হচ্ছি না। তো আমি মনে মনে প্রতিজ্ঞা করছি যে আমি মালিকের মা পাই, বোন পাই, মেয়ে পাই, যাকেই পাই আমার হাজবেন্ডের কাছে রেখে ওইখানে ওরে প্রেগনেন্ট করবো এবং সে বাচ্চা আমি নেব। আর তখন এই ব্যাপারটা তোমার পুরোপুরি বুঝে যায়, তাহলে আমার উপরে সেটা হবে, যেহেতু এরকম করতেছে ওরা। তো ওই দিন মানে দেখা গেছে যে এতটাই খাইছি যে ভয় করতেছিল যে পারবো কিনা, আমি আমার ট্যাকেল দিতে পারবো কিনা, তো ওই দিন কিছু হয় নাই। তার মানে লাস্ট যে দিন, ওই দিন ওরা মানে 3টা বোতল আনছে, ওর আঙ্কেল 3টা বোতল আনছে। আনার পরে আমার একটা দিল, আন্টির একটা আর তার একটা। তো বলতেছে যদি পুরো বোতল শেষ করতে না পারো তাহলে এই বোতলের দাম দিয়ে উঠতে হবে। তো আমার আন্টি বলতেছে বর্ষা দিবে কোথা থেকে? তো বললো যে বর্ষাটা না আমি দিয়ে দিলাম যদি না পারে। তো ওই দিন মানে ওই পুরোটা আমি খাইছি। আমি একটু থামাচ্ছি। এই যে আপনি এর আগের দিন বেশ কিছুদিন ধরে খাচ্ছেন, আপনার খালু তো আপনার রুমে আসতো, উনি সেই সময় কি ধরনের আচরণ করতো আপনার সঙ্গে? চেষ্টা করতো কোনো কিছু করার? না, কোনো কিছু চেষ্টা করতো না, এমনি গায়ে হাত দিয়ে শুয়ে থাকতো। ওকে। আর সে যখন গায়ে হাত দিত তখন মানে আমি একটা করতাম যে আমি ঘুম, বা দেখা গেছে মানে গায়ে হাত দিতে বলতে মানে অন্য কোনো খারাপ কোনো জায়গায় হাত দিত না, পেটের উপর হাত দিত, এই পর্যন্তই শুয়ে থাকতো। তো লাস্ট যেদিন মানে আমার সাথে ওই ঘটনাটা ঘটবে, তো সেদিন মানে আমি তো চরম সুযোগ পেয়েছিলেন। লেট মি আস্ক ইউ ওয়ান থিং, সেটা হচ্ছে আপনি তো জানেন যে ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে, আপনি আগে থেকেই জানেন। সো আপনি মাঝখানে অনেক বড় একটা সময় পেয়েছেন, আপনি ইচ্ছে করলে পালিয়ে যেতে পারতেন, আপনি ইচ্ছে করলে একটা বাসা থেকে পালিয়ে অন্য কোথাও চলে যেতে পারতেন। ওয়াই ডোন্ট ইউ ট্রাই? আমি তখন ভাবছি যে আমি কোথায় যাবো পালায়া, আমার ফ্যামিলি আমাকে বিশ্বাস করতেছে না। এক্স্যাক্টলি, যার ফ্যামিলি তো আমাকে বিশ্বাস, আমি মানে এখান চিটং থেকে পালা কোথায় যাবো, ঢাকা, তার মার কাছে, মানে তারা তোমাকে বিশ্বাসই করতেছে না যে এই ধরনের ঘটনা আমার সাথে ঘটবে, বা তারা করতেছে, তাদের ধারণা যে আমি সম্পূর্ণ মিথ্যা কথা বলছি তাদের সাথে। সৎমা তো বিশ্বাস করে নাই, সৎমার কাছে জায়গা করতে পারতেন, সৎমার কাছে থাকতে পারতেন।
না, রাখতো না আমাকে, কারণ আমার বাবাকে আমার যে 2 মা প্রচন্ড বিশ্বাস করে, ভালোবাসে, ভয় পায়, মানে সে যা বলে তাই। তো একটা পর্যায়ে তো মানে যেদিন লাস্ট মুহূর্তে মানে 7 দিনের দিন, মানে আমি পুরো সেন্সিন, এটা আমি জানি যে আমি আমার রুমে কি হয়ে গেছে তাও আমি জানি না, কিন্তু মানে খাওয়ার আগে আমি, কারণ আমি জানি যে আজকে কিছু একটা হবে, যেহেতু 3টা বোতল আজকে আনছে। তো দুর্ভাগ্য যে আমি কিছুই বুঝি নাই বা কোন রকম কোন অনুভূতিও নাই। মানে 2 মাস পরে দেখলাম যে পিরিয়ড যেটা মেয়েদের, এটা বন্ধ হয়ে গেছে, আমার বন্ধ হয়ে গেছে। তো তখনও বুঝতে পারতেছিলাম না যে আমার পিরিয়ড কেন বন্ধ। তো আমি আমার যে সৎবোন আছে, ওর তখন বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, ও প্রেগনেন্ট। তো ভাবলাম যে ওই যেহেতু প্রেগনেন্ট, তাহলে আমি যদি প্রেগনেন্ট হই তাহলে অবশ্যই বলতে পারবে। তো জিজ্ঞাসা করলাম, আচ্ছা মেয়েদের কি পিরিয়ড বন্ধ হয় কখনো? তো বললো যে হ্যাঁ, মাঝে মধ্যে বন্ধ হয়, 2-1 মাস এরকম বন্ধ থাকে এটা। তো বললো কেন? আমি কিনা এমনিতেই। 3 মাস চলে গেল, কোনো কিছু হচ্ছে না। তো কি করবো, কার কাছে বলবে ব্যাপারটা আমি? তো যেহেতু এটার জন্য দেয় আমার আঙ্কেল, অবশ্যই সে জানে। তখন মানে আমি আমার আঙ্কেল সেদিন মানে নিজে থেকে বলছে যে আজকে আমি রিং করবো। তোমার আঙ্কেল আমার দিকে তাকায় রয়েছে অনেকক্ষণ, তাকার পর বলছে ঠিক আছে আনবো। তো সে আনছে, আনার পর আমার কথা হচ্ছে যে মানে ওই মানে স্বাভাবিক অবস্থা তাকে আমি ব্যাপারটা বলতে পারবো না যে আমি প্রেগনেন্ট বা আপনি আমার সাথে কিছু করছেন কিনা, এটা বলতে পারবো না। তো দেখা গেছে যে একটু অ্যাবনর্মাল হয়ে ব্যাপারটা বলতে হবে তাকে। আমার খাওয়ার একটা পর্যায়ে যখন আমার আন্টি বাথরুমে গেছে, তখন আমি তাকে জিজ্ঞাসা করছি যে আপনি আমার কাছে সত্যি কথা বলবেন? তো বললো যে হ্যাঁ বলবো, কি হয়েছে, আপনি কার সাথে কিছু করছেন? তো সে আমার দেওয়ান কোন তাকায়, তাকানোর পরে সে মানে হ্যাঁ না কিছুই বলতেছে না। কেন, কি সমস্যা? আমার মনে হচ্ছে আমি প্রেগনেন্ট। তো আমার আঙ্কেল তখন বললো যে সে শুধু হ্যাঁ বললো। সে হ্যাঁ বলার পর আমি আমার রুমে চলে গেছি। তো আমার আন্টিরও হয়তো ব্যাপারটা আমার আঙ্কেল বলছে যে বর্ষা প্রেগনেন্ট। তো এটা যখন বলছে, তো আমার আন্টি জানে কিনা তা আমি জানতাম না, আন্টি জানে কিনা। তো 4-5 দিন পর আমি মানে আমার ঘুম ভেঙে গেছে, এমনি শুয়েছি। তো আমার রুমে ছিল ডাইনিং টেবিলটা, আঙ্কেল নাস্তা খেতেছে। আন্টি বলতেছে যে আমরা যেটা প্ল্যান করছিলাম সেটা তো হয়েছে, কিন্তু যখন বাচ্চাটা যখন প্রসব করবো ওকে দেবে এই বাচ্চাটা? আমার আঙ্কেল বলতেছে যেহেতু ওর বিয়ে শাদী হয়নি, অবশ্যই দিয়ে দেবে, আর এটার জন্য ওর কিছু একটা আমরা দেবো। তখন আমার আন্টি বলতেছে যে আপনি তাহলে একটা কাজ করিয়েন, ওর জন্য খুব ভালো একটা ছেলে দেখিন যাতে আমরা ওর বিয়ে শাদী দিতে পারি। তোমার আঙ্কেল অফিসে চলে গেছে। তো আমি তখন মানে পুরোপুরি শুয়ে গেলাম যে আন্টি ব্যাপারটা জানে, এবং আমার আন্টির প্রশ্রয়ে আমার আঙ্কেল আমার রুমে আসছে। একটা জিনিস খটকা লাগবে সবার কাছে, সেটা হচ্ছে একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তার শারীরিক অবয়ব চেঞ্জ হয়। তারা যে প্ল্যানটা করেছে আপনাকে প্রেগনেন্ট করে আপনার কাছ থেকে বেবিটা নিয়ে নিবে, এখন কথা হচ্ছে যে আপনি যে অবস্থায় আপনার শরীরে যে চেঞ্জটা হতো সেই অবস্থায় কি আপনি নিঃসন্দেহে যে কোনো জায়গায় তাদের এগেইনস্টে ক্লেইম করতে পারতেন, বা আপনার ফ্যামিলি যে আপনাকে বিশ্বাস করতো না সেইটা আপনি দেখায় বলতে পারতেন যে দেখো আমার কি করেছে বা কি অবস্থা, এরকম সুযোগ তো ছিল না? আমাকে মানে আমি এটা মানে 7 মাস পর্যন্ত আমি মানে গর্ভে ধারণ করছি। ওকে, যাই আমরা সিরিয়ালি যে গল্প একের পর এক কি হয় তারপর। তো যখন 3 মাস, তো আমি আমার আঙ্কেল বাসা আসার পরে আমি তখন জানলাম যে আমার আন্টি ব্যাপারটা সম্পূর্ণ জানে, এবং ওর প্রশ্রয় এটা হয়েছে। কারণ একজন ওয়াইফ যদি তার হাজবেন্ডকে প্রশ্রয় না দেয়, স্বর্ণ একটা মেয়ের কাছে কখনই আসতে পারে না। তো তারপর কাউকে কিছু বলি না, চুপচাপ থাকি। তো মানে আমি শুধু মানে যখন আমার আঙ্কেল বাসায় আসে তখন আমি শুধু থাকি যে তার মোবাইলটা আমি কখন নিব, যে যখনই হোক আমার মাকে আমি ব্যাপারটা বলবো যে আসো এখানে আয়সা দেখা জমা কি অবস্থা। তো যখন রাত্রেবেলা মোবাইলটা চার্জে রাখতো, আমি চার্জে আনার পরে দেখতাম যে ওটার মধ্যে কোনো সিম কার্ড নেই। যে আমি যে ওরা বুঝতে পারছে যে আমি অবশ্যই ব্যাপারটা জানাবো, বাইরে কোথাও যোগাযোগ করবো। আপনি কি সারাদিন বাসার মধ্যে বন্ধ করে রাখতো ওরা? আপনাকে স্কুলে কোথাও ভর্তি করেনি? ভর্তি করছি কিন্তু যাওয়া হয়নি। আপনাকে যেতে দেয়নি কখনো? যেতে দেয়নি কখনো, বাসার মধ্যে ছিলাম। তো আমার 4 মাস হয়ে গেছে। 4 মাস যখন হলো তখন আমি আমার আঙ্কেলরে বলতেছি যে আপনি যদি এটার কোনো ব্যবস্থা না করেন তাহলে আমি সুইসাইড করবো। সুইসাইড বুঝেন? আমি সুইসাইড করব। তো আমার আঙ্কেল বলতেছে যে সমস্যাটা কি, তোমার আন্টির কাছ থেকে থাকবে তাই না, দিয়ে দাও। তা আমি বলছি যে না, আমি দেবো না, এটা আমি এটা জন্মই দেবো না। আপনি যা করার একটা কিছু তা না হলে কিন্তু আমি এইখানকার সবারই ব্যাপারটা বলে দিব। আপনি কি চাচ্ছেন যে আপনার মান সম্মান এখান থেকে হারা যায়? কারণ তারা খুবই সম্মান করতো সবাই এখানে। তো আঙ্কেল একটু ভয় পায়। ভয় পাওয়া যাওয়ার পর বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি।
দেখো তো সে রাতে আসার পর আমার জন্য 2টা ট্যাবলেট নিয়ে আসছে যে প্রেগন্যান্সি নষ্ট হওয়ার জন্য। তো নিয়ে আসছে, আনার পর সে আমাকে এটা দিচ্ছে, তারপর বললো তোমার আন্টি যাতে না দেখে, এটা বলছে যে তোমার আন্টি যাতে না দেখে তুমি 2টা আজকে একটা খাবা রাতে, কালকে রাতে একটা খাবা। তখন আপনার প্রেগন্যান্সির কত মাস চলছিল? 4 মাস। ওকে, 4 মাস চলতেছে। তখন খাওয়ার পর দেখলাম যে কোনো কিছুই না। তারপর আঙ্কেলটা আবার ব্যাপারটা বললাম যে কিছুই হয়নি। তো বললো যে তখন আমার কাছে মনে হলো যে এটা হয়তো তাহলে আমার আঙ্কেল ওই ধরনের কিছু আনেনি, এমনিতে হয়তো অন্য কোনো ট্যাবলেট আনছে সেটা। তো একদিন নিচে গেছি আমি, দোকানে পাঠাইছে আন্টি আমাকে, কি জন্য মানে দোকানে পাঠানোর পর ওই ট্যাবলেটের খোসাটা আমি নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পর ডাক্তারে দেখলাম যে এটা কিসের ট্যাবলেট। তো বললো যে এটা কে খাইছে। ডাক্তার বলছে এটা কে খাইছে, আমি তোমার আন্টি, এটা তো প্রেগন্যান্সি নষ্ট হওয়ার ট্যাবলেট। সে এটা জেনে খাইছে না জেনে খাইছে, আমি না জেনে খাইছে সে, কিন্তু মানে তার তো কিছু হয়নি, এর জন্য মানে আমি মানে তাকে আমার বলছে জিজ্ঞাসা করার জন্য। তো আমি তো হচ্ছে না কেন, তাহলে তো পিরিয়ড হওয়ার কথা, হয় না। তারপরে 6 মাসে পড়ে গেল, 5 মাস 6 মাসে কেটে গেল। তারপরে সে আরেকটা ওষুধ এনে দিছে, সেটাও কোনো কাজ হয়নি। তারপরে মানে কি করবো এই মুহূর্তে, আমি শুধু আমার আঙ্কেলের প্রেশার ক্রিয়েট করি, কারণ আমি আন্টির সাথে কোনো কথাই বলি না, মানে ওই ব্যাপারটা নিয়ে আমি কোনো কথা তার সাথে বলিনি কখনো। আঙ্কেল যখন বেশি প্রেশারে পড়ে গেছে আমার উপর যে আপনি যদি মানে এই কয়েকদিনের মধ্যে কিছু না করেন এটা, মানে তখন মানে আমি যে প্রেগনেন্ট আমি মানে বুঝতেছি, বোঝা যাচ্ছে, মানে দেখলে বোঝা যাচ্ছে যে আমি প্রেগনেন্ট, যে 7 মাসে পড়ে গেছে। তো তখন প্রেশার দিছে, যে বললাম যে আপনি যদি কিছু না করেন তাহলে আপনি অবশ্যই চান না যে আপনি এখান থেকে মান সম্মান হারাক, আর এখানে সবাই দেখতেছে আমি কিন্তু বাসা থেকে বের হই না, বা আপনারা অন্য কিছু একটা বলবেন পারবেন না, আমি যাবো তাই কিন্তু হবে। তো আমার আঙ্কেল বললো কি আন্টির সাথে হয়তো ব্যাপারটা শেয়ার করছে, শেয়ার করার পর তো আন্টির একটা বান্ধবী ছিল, নাম রাবিয়া, মেয়েটা চিটং এর ছিল। তো ওই রাবিয়ার কাছে ব্যাপারটা, রাবিয়াকে ফোন করছে, ফোন করে বলছে যে রাবিয়া তুই একটু বাসায় বসাতে একটা অঘটন ঘটায় ফেলছে, এখন যেহেতু আমার এখানে আছে আমার এই ব্যাপারটা দেখতে হবে, এটা আমার আন্টি বললো। তো আন্টি আমার বললো যে ভুলেও যাতে রাবিয়া না জানে যে ব্যাপারটা কি, তুই বলবি তুই ঢাকা একটা ছেলের সাথে প্রেম করছিস, ওইখানে ওর সাথে ছিড়ি, তখন তুই প্রেগনেন্ট হয়েছিস, এটা আমার শিখাই দিল। তো রাবিয়া আন্টি আসছে, আসার পরে রাবিয়া আন্টির কাছে সব ব্যাপারটা মানে আন্টি বলছে। তো বলার পর রাবিয়া আন্টি বললো যে বর্ষা তুমি না শিক্ষিত মেয়ে, তুমি এই ভুলটা কিভাবে করলা। তো আমি চুপচাপ কিছুই বলিনি। তো সে আমার নিয়ে গেল একটা মহিলার কাছে, মানে সে এইগুলোর কাজ মানে এই অ্যাবর্শন করতে পারে। তো সে এখানে নিয়ে গেল। তো সে আমাকে একটা বেডে শোয়ালো, শোয়ানোর পরে সে পেটে হাত দিল, পেটে হাত দিয়ে বললো যে বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, তো আর 3 মাস রাখলেই তো হয়, কেন ফালাবা, সেটা আমার বলতেছে। তখন রাবিয়ানকে আবার আমরা বললো যে ওইখানে যদি প্রশ্ন করো তোমার হাজবেন্ড কই, তাহলে বলবা যে তোমার হাজবেন্ড আরেকটা বিয়ে করছে, এই জন্য তুমি বাচ্চাটা রাখতেছো না, নষ্ট করে ফেলবা। তো সে বলতেছে যে 7 মাস হয়ে গেছে রেখে দাও, 3 মাস পর তেমনি হবে। তখন আমি বললাম যে না, আমার হাজবেন্ড আরেকটা বিয়ে করছে, এই জন্য আমি রাখবো না। তো রাবিয়ানটি বললো যে এটা যেভাবে মানে নর্মালি করাতে হবে। তো মহিলা বললো যে 7 মাস হয়ে গেছে, এটা কিও নর্মালি করি আমরা, আর যদি নর্মালি করে দেখা যাবে যে ওর একটা সমস্যা হবে। তো বলতেছে না নর্মালি করাতে হবে, কারণ যদি সিজারে করাতে যাই ও মানে সিজার করাবে না, কারণ আমি আনম্যারিড, এটা তো আর ওই মহিলা জানে না। তো বলছে না সিজারে করাবে না, যেভাবে হোক নর্মালি করান এটা। তো বলতেছে যে না নর্মালি আমাদের পক্ষে সম্ভব না, তাহলে তুমি অন্য কোথাও নিয়ে যাও, যদি নর্মালি কেউ করতে পারে সেখানে নিয়ে যাও, যেহেতু 7 মাস হয়ে গেছে, মানে আর 3 মাস লাগে সেখানে একটা ছিল যে নর্মাল হতে, কিন্তু হ্যাঁ আর 7 মাস যেহেতু এটা নর্মাল কিভাবে হয়, 2 মাস বা 3 মাস, হ্যাঁ ঠিক আছে। তো বলতেছে যে ঠিক আছে। তো ওইখান থেকে আমার নিয়ে আসা পড়ছে, যেহেতু সে করবে না, সে রিস্ক নিল না। তারপর আমাকে আবার বাসায় নিয়ে আসছে, বাসায় আনার পর আমার আন্টির সাথে রাবি আন্টি কথা বললো, যাবা ওরা করতে যাচ্ছে না, নর্মালি করবো না, সিজারি বলতেছে। তখন আন্টি বলতেছে এটা কিভাবে সম্ভব, ও তো আনম্যারিড, তো এই সিজারের একটা দাগ থাকবে, কাটার দাগ, তখন ওর হাজবেন্ডে কি বলবে যে কাটা দাগটা, আর সিজারটাই আলাদা থাকে। তো তখন আন্টি বললো ঠিক আছে, মানে রাবি আন্টি বলতেছে যে আমি দেখি আমার একজন আছে, আমি ওইখানে একটু ফোন করে দেখি। তো সে একটা মহিলাকে ফোন করছে, তো মহিলা বললো যে ঠিক আছে নিয়ে আসো। নিয়ে গেছে, মানে সেটা লালখান দিঘির বাজার বলে চিটং এ, ওইখানে নিয়ে গেছে আমাকে, নিয়ে গেছে একটা হিন্দু মহিলা। তো ওই হিন্দু মহিলার বাসায় নিয়ে যাওয়ার পরে তো সে আমাকে দেখলো, দেখার পর একই কথা, 7 মাস হয়ে গেছে, কেন ফালাবা, রেখা দাও। তো বললাম যে না। তোমার আন্টি বলতেছে যে না, ওর হাজবেন্ড আরেকটা বিয়ে করছে, আর ই করবো না, ওর কাছে রাখবো না, ডিভোর্স দিয়ে দিবে, তো ওর বাচ্চা রেখে কি করবে, এর জন্য ফালাই দিবে। তো ঠিক আছে,
তারপর মানে যে অ্যাবর্শন করবে যে মহিলা, মানে যে ডাক্তার মেইন, সেই মহিলা আসলো। আসার পর আমাকে আরেকটা বেডি নিয়ে গেল। বেডি নিয়ে যাওয়ার পরে অ্যাবর্শন করলো। অ্যাবর্শন করার পরে সে, আমি একটু থামতে চাই, আপনার ওই সময় কিছু মেমোরি আছে যদি আমাদের সাথে শেয়ার করেন, কি হয়েছে আপনার সঙ্গে? না, একদম ডাক্তার একটা রোগীর সাথে কি করতে পারে এক্স্যাক্টলি, আমি জানতে চাচ্ছিলাম যে সেই সময় কি আপনি সেন্সলেস ছিলেন? না, কারণ ওই সময়টা তো বেবি আলটিমেটলি, সো আপনার না, সাথে সাথে বেবিটা হয়নি। ওকে, কি করছিল তারা তখন? মানে তারা কি ছুরি কাঁচু অনেক কিছু নিয়ে আসছে। আনার পর একটা ছোট একটা বেডি নিয়ে গেল আমাকে। নিয়ে যাওয়ার পর একটা আয়া ছিল, আয়াটারে বললো জোর। তো আপনার ভয় লাগছিল না যে আপনার শরীর থেকে কিছু একটা বের করছে এবং এত বড়? তখন মানে শুধু ব্লাড বের করছে, শুধু ব্লাড বের করছে। তো 24 ঘন্টার মধ্যে নর্মাল ডেলিভারি হবে। ওকে ওকে ওকে, মানে 24 ঘন্টার মধ্যে মানে ব্লাড গুলো আগে বের করে ফেলছে। তো মানে তখন ওই যখন ব্লাড গুলো বের করতেছে তখন মানে প্রচন্ড ভাবে মানে পেন হচ্ছিল। তখন আমি বলতেছি যে আমি বাচ্চাটা নষ্ট করবো না, আমি রাখবো, আপনারা আমাকে ছেড়ে দেন, আমি রাখবো। তো মহিলাটা মানে যে ডাক্তার সে বলতেছে এই মেয়ে চিল্লাবা না, বের করে দেবো কিন্তু। তারপর ওই মানে ব্লাড গুলো বের করছে। ব্লাড গুলো বের করার পরে সাথে সাথে শরীরে আমার জ্বর চলে আসে, প্রচন্ড জ্বর আসে। তো বলতেছে যে ওরা ঠান্ডা পানি দিও না, ওরা গরম পানি দিবা। ওই ডাক্তার আয়াটাকে বলে গেল যে ওরা ঠান্ডা পানি দিবা না, আই করবা। তো আমাকে এভাবে রেখে ওরা চলে গেছে। চলে যাওয়ার পরে যে রাবি আন্টি ছিল সে বলতেছে যে বসা থাকো, আমি সকালে আসবো। তোমার কোনো সমস্যা? আমি বলছি না, আমার কোনো সমস্যা নেই। তো আর রাবি আন্টি জিজ্ঞাসা করলো যে কখন হবে এটা। তো বললো যে 24 ঘন্টার মধ্যে যদি হয় তাহলে তো হইলে, আর না হলে সিজার করতে হবে ওর। রাতে প্রচন্ড জ্বর। একটা ইঞ্জেকশন দিয়ে গেল আমাকে, 2টা ইঞ্জেকশন দিয়ে গেছে। বলছে যে তোমার যখন ব্যথা উঠবে তখন তুমি আমাকে ডাকবা। ওই ডাক্তার মহিলাটা বললো যে ব্যথা উঠলে আমাকে মানে ডাকবা, আর 24 ঘন্টার মধ্যে অবশ্যই এটা নর্মাল হয়ে যাবে। তো তার 24 ঘন্টা পার হয়ে গেছে। তারপর দিন মানে সন্ধ্যাবেলা অ্যাবর্শন করছে আমাকে। তো যখন দেখছে যে হচ্ছে না, তো আমাকে এসে জিজ্ঞাসা করলো তোমার পেটে কোনো পেন হচ্ছে? আমি বললাম যে না, আমার পেটে কোনো পেন হচ্ছে না। তো মানে সে একটু চিন্তা করে গেল যে পেন হবে না কেন। তো তখন করলে কি মানে আমার যে বেবিটা হয়েছে সেই বেবিটাকে পুরো আস্ত বের করা নেই, ওটাকে কেটে কেটে বের করা হয়েছে। যে পুরো 1 ঘন্টা মানে পুরো 1 ঘন্টা মানে আমি প্রচন্ড চিৎকার করতেছি যে আমাকে ছেড়ে দেন, আমি চলে যাবো, আমি আমার বেবিটাকে হওয়াবো, আমার বাচ্চাটাকে আমি দেখবো। তো মহিলাটা বলতে সেটা আগে মনে ছিল না, এখন কেন বলতেছিস? মানে অনেক খারাপ ব্যবহার করছে তখন আমার সাথে। তো তখন শুধু আমার মাকেই ডাকতেছি যে মা তুই আমার কি করলি, যে ছোটবেলা থেকে তুই আমার কাছে রাখলি না, এখন আবার এরকম একটার মধ্যে ফালাইলি তুই আমারে। তো তখন বাড়ি প্রচন্ড ডাকতেছে যে মা তুই একবার এসে আমারে দেখা যা। তারপর যখন 1 ঘন্টা পরে ওটা পুরোটা বের করছে তখন মানে ডাক্তারটা চলে গেছে, আয়াটা আমার সামনে দাঁড়ানো। তারা বলতেছি যে আমার কি হয়েছে একটু বলবেন, আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? তো সে বলতেছে তোমার না খুব সুন্দর একটা মেয়ে হয়েছে, তোমার মতোই দেখতে, এটা কেন ফালাইলা তুমি? তখন আমার কোনো ভাষা ছিল না যে আমি কি বলবো, যে অ্যাকচুয়ালি এটা কি, আমি কি, জোর তো কোনো বাবাই নেই, আর আমার সাথে কেন এটা করলো? এরকম আমি 15 দিন অসুস্থ ছিলাম। পরদিন না, তখন তার কিছুক্ষণ পর রাবি আন্টি আসার পরে সে আমাকে বললো যে বর্ষা হয়েছে? তো বললাম যে হ্যাঁ হয়েছে। তো বললো তাহলে চলো। তো সে আমাকে মানে আমি উঠে যে দাঁড়াবো এর ধরনের কোন ই ছিল না আমার হাত পা প্রচন্ড কাঁপতেছিল যে উঠা যে বাইরে বের হবো। তখন আন্টি বলতেছে তুমি দাঁড়াতে পারতেছো না? বললাম যে না, আমার খুব কষ্ট হইতেছে দাঁড়াইতে। তো সে আমার ধুয়ে ধুয়ে বাইরে নিয়ে গেছে। বাইরে নিয়ে যাওয়ার পর একটা সিএনজি করে বাসায় নিয়ে গেছে। বাসায় যাওয়ার পরে দেখলাম যে আমার আন্টি সবকিছু আগে থেকে গোছায় রাখছে। তো গোছায় রাখার পরে আন্টি আমাকে বিছানায় শোয়াইছে। শোয়ানোর পরে এখন রাবিয়ারে জিজ্ঞাসা করতেছে যে কি ব্যাপার, কি হয়েছে, ও এত অসুস্থ হয়েছে কেন? তো বলতেছে যে ছোট মানুষ না, একটু অসুস্থ হবেই। তো বলতেছে যে কি হয়েছিল ওর? তো বললো যে মেয়ে হয়েছিল শুনছি। তো বললো যে কেমন? তখন আমি তো রাবি আন্টি বলছি যে এটা কেটে কেটে বের করছে, সম্পূর্ণ ই করে বের করা নেই। তারপর এরকম 15 দিন অসুস্থ বাসাতে।
বাসা অসুস্থ থাকার পরে এর মাঝখানে আপনি আপনার বাড়িতে যোগাযোগ করেননি, বাড়িতে জানানোর যাওয়ার তো হয়েই গেছে, এখানে আর যোগাযোগ করে কি লাভ? ইনফ্যাক্ট আপনার সাথে যে আচরণগুলো করা হচ্ছে আপনি আপনার মাকে আপনার বাবাকে জানাননি? এই হোয়াটএভার ইট ইজ, সেই সময় তো আপনার সুযোগ ছিল জানানোর, আপনি জানাননি? না, আমি 15 দিন অসুস্থ থাকার পরে ঢাকা আসছি। ঢাকা আসার পরে মা বলতেছে যে কি ব্যাপার তোর এমন দেখাইতেছে, কারণ অনেক শুকাই গেছে আগে থেকে। This track was downloaded from FusionBD.com. কেমন যে রোগা রোগা লাগতেছে। তো তখন আমার কাছে কিছুই বলি নাই। তো আমার আবার চিটংয়ে পাঠিয়ে দিবে তারা। তারপর আমার আঙ্কেল ট্রেনে নিয়ে আসছে আমাকে। তো সে আসার যাওয়ার টিকিট কেটে রাখছে। না সরি, আসার সময় আমরা ট্রেনে আসছি চিটং থেকে ঢাকায়। তো আঙ্কেল বলতেছে যে আমি তো কালকে চলে আসবো, তো তুমি আসবে না আমার সাথে? তোমার কথা হচ্ছে আমি একবার ঢাকা যাই, তারপরে আসা না সেটা আমার উপরে। তো বললাম যে হ্যাঁ আসবো, কারণ এই কথাটা যদি এই মুহূর্তে না বলি তাহলে দেখা যাবে আমাকে আনবে না, সে যে কোনো একটা অজুহাতে সে আমাকে রেখে আসবে ওইখানে। তো বললো হ্যাঁ আপনার সাথে আমি চলে, এখান থেকে কি করবো?